আসসালামু আলাইকুম। কালকে কিন্তু একটা বলা যায় যে বিপিএল এর বিগ ম্যাচ। কারণ অনেকে বলবে যে আবার বিগ ম্যাচ এরকমভাবে না। কারণ বরিশাল কিন্তু এমন হারাটা হেরেছিল রংপুরের কাছে। ৮ উইকেটে কিন্তু হেরেছিল। তো প্রথম ম্যাচটা আসলে বরিশাল বুঝে উঠতে পারেনি। রাতের ম্যাচ ছিল, নাইটের ম্যাচ ছিল, যার জন্য হয়তোবা বরিশাল বুঝে উঠতে পারেনি। এবং এবারের আসরে এই টুর্নামেন্টে সর্বোচ্চ বাজে খেলেছে সেই দিনটাতে। যেদিন হেলস এবং হচ্ছে সাইফ হাসানের তাদের দুর্দান্ত একটা পার্টনারশিপে কিন্তু বরিশাল হেরেছিল। এটা হবে হচ্ছে 2 জানুয়ারি। তো কালকে কিন্তু আবার মাঠে নামছে সেই সেম টিম, অর্থাৎ রংপুর এবং বরিশাল। দুই দলের পারফরমেন্স নিয়ে কথা বলবো, দুই দলের টিম ওয়ার্ক নিয়ে কথা বলবো, একাদশ নিয়ে কথা বলবো, কেমন হতে পারে সেই সাথে ঢাকাকে নিয়ে কিছুটা কথা বলবো। তো প্রথমে যদি আমি আসি একাদশের বিষয়ে, দুইটা টিম যেহেতু দুপুরবেলা খেলা, 1টার দিকে খেলা কালকে, অর্থাৎ 1:30টার দিকে খেলা। তো প্রথমে টস করার পরে প্রথম যে সিলেটে যে খেলাগুলো হচ্ছে বর্তমানে বা এখন পর্যন্ত, যেহেতু শীতের দিন, সো সেদিক থেকে প্রথম ম্যাচটাতে রান হচ্ছে প্রচুর পরিমাণে, 200 স্কোর করেও কিন্তু সিলেট হেরে গেছে আগের ম্যাচটাতে। তো সেদিক থেকে বলবো প্রথম ম্যাচ যেটা প্রেডিকশন হবে যে রান প্রচুর হবে, এবং বলা যায় যে বরিশাল এবং রংপুরের ম্যাচ অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিছুটা পিছিয়ে আছে বরিশাল। বরিশাল পিছিয়ে থাকার কারণ যেটা, সেটা হচ্ছে যে প্রথম ম্যাচটা এবারে রংপুরের কাছে যথেষ্ট বাজেভাবে হেরেছিল, যেটা আমি প্রথমে বললাম। একাদশটা রংপুরের কেমন হতে পারে, মিনিমাম যে কোনো একটা টিম, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, যদি ম্যাচ জেতার পরে সেম একাদশটাই রাখে, তবে রংপুরের একটা চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে যে আজিজুল হাকিম ইয়াংস্টার, এশিয়া কাপ জয়ী একজন অধিনায়ক, সো অনেক ভালো করেছে। এবং অনূর্ধ্ব 19-এর এই ছেলেটা বিশাল, খুবই ভালো একটা ট্যালেন্টেড একটা ছেলে। এশিয়া কাপে যথেষ্ট ভালো করেছে, এনসিএলেও কিন্তু যথেষ্ট ভালো করেছে, 2টা 50 ছিল তার, এবং স্ট্রাইক রেট 146। বাট হেলসের সাথে হয়তো বা পার্টনারশিপটা ওভাবে জমে উঠতে পারছে না, বা হয়তো বা এরকম ক্রিকেটে বা এত দর্শকের সামনে একটা মনস্তান্ত্রিক একটা বিষয় আছে। বাট আমার একটা বিশ্বাস যে রংপুরের ওপেনার আজিজুল হাকিম একদম ভালো একজন ক্রিকেটার হবে, প্রতিভাবান একজন ক্রিকেটার। আমি বললাম আপনাকে, আজকে দেখে নিন এই ছেলেটা এত ভালো করবে। আপনি এনসিএলে তার যদি খেলা দেখেন, শটের অ্যাবিলিটি যদি দেখেন, ছক্কা মারার অ্যাবিলিটি যদি দেখেন, পাওয়ার হিটিং করার অ্যাবিলিটি দেখেন, কোনো ক্রমেই এই ছেলেটাকে মনে হয় না যে এই ছেলেটা নতুন আসছে বা সবে মাত্র এনসিএল খেলতে নামছে। সো বিপিএলে এখন পর্যন্ত 5টা ম্যাচ খারাপ করেছে, অনেকে ট্রল করছে তাকে নিয়ে। তো আমি মনে করি যে ট্রল না করে তাকে সাপোর্ট করা দরকার, ইয়াং ছেলে, কারণ এরাই ভবিষ্যতের কিন্তু শাকিব তামিম হবে বাংলাদেশে। সেদিক থেকে রংপুরের যে স্কোয়াডটা আছে, রংপুরের স্কোয়াডটা মোটামুটি আজিজুল হাকিম, অ্যালেক্স হেলস, বলা যায় যে সাইফ হাসান দুর্দান্ত ফর্মে আছে। সাইফ হাসানের খেলা দেখে আমার কাছে সত্যি কথা বলতে এইরকম সাইফ হাসানকে আমি এর আগে দেখিনি। যেটা সামি ভাইয়ের, যে সৈয়দ সামি ভাইয়ের যে কথাতে বুঝলাম যে আপনি সাইফ হাসান সকাল 7টা থেকে প্র্যাকটিস করে, মানে সে পরিশ্রম করছে, পরিশ্রমের ফলটা কিন্তু সে পাওয়া শুরু করেছে অলরেডি। কিন্তু যেটা সাইফের ব্যাটিং এবং ছক্কা মারার অ্যাবিলিটি বা পাওয়ার হিটিং দেখে বোঝা যাচ্ছে। ইফতিকার বোলিং ব্যাটিং দুর্দান্ত, সো ইফতিকার কখন বাদ পড়বে না, এটা মিনিমাম। এবং সাইফুদ্দিনের বিষয়ে যদি বলি, হালকা একটু চোট পেয়েছে গেল ম্যাচটাতে, হয়তোবা তাকে নাও রাখতে পারে। আর একটা চেঞ্জ হতে পারে রংপুরের, সেটা হচ্ছে যে কামরুল ইসলাম রাব্বি বোলিংটা অতটা ভালো করতে পারছে না, যা জায়গায় আকিব জাভেদ এবং হচ্ছে নাহিদ রানা কিন্তু যথেষ্ট ভালো লিড দিচ্ছে। তবে একটা নিউজ বলে রাখি, সামনের ম্যাচে নাহিদ রানাকে একটু রেস্ট দেওয়ার চিন্তা ভাবনা করছে রংপুর। কারণ রংপুরের চিন্তা ভাবনা যে টানা যেহেতু 5টা পয়েন্ট টেবিলের কিন্তু শীর্ষে আছে, সেকেন্ড পজিশনে আছে ফরচুন বরিশাল। তো যদি কাটাছেঁড়া তাদের একাদশে হয়, সেদিক থেকে আজিজুল হাকিম হয়তো বা বাদ পড়তে পারে, দ্বিতীয়ত কামরুল ইসলাম রাব্বি বলার বাদ পড়তে পারে, এবং নাহিদ রানাকে বাদ পড়া বলবো না, এটাকে রেস্ট যেটাকে বলে রেস্ট দিতে পারে। এ হলে রংপুরের স্কোয়াড, বাকি যা আছে সব ঠিকঠাক থাকবে। দ্বিতীয়ত যদি আসি ফরচুন বরিশালের কথায় আসি, যদি বরিশাল ভাই একটা ব্যালেন্স একটা টিম। বরিশালের টিম ওয়ার্কটা কীরকম, বরিশালের টিম ওয়ার্কটা হচ্ছে যে সবাই মিলে খেলতে হয় তাদের, তাদের একজন ব্যাটসম্যান বা দুজন ব্যাটসম্যান বা একজন বলার এরকম না। তামিম ইকবালের যে দল গোছানো, অধিনায়ক হিসেবে তাকে যতটুকু চিনি আমরা বা জানি, সে টিম ওয়ার্কটা পছন্দ করে, পুরো টিম পারফরমেন্স করে, পুরো টিমের একটা টিম ওয়ার্ক থাকবে, সবাই যেন ভালো পারফরমেন্স করে সেদিকে সে কিন্তু নজর রাখে। যদিও গেল ম্যাচটাতে তামিম ইকবাল অত ভালো করতে পারেনি, কর্নেলের বলে আউট হয়ে গেছে, ডাক পেরেছে, জিরো করেছে। তার আগের ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত একটা 50+ রানের স্কোর ছিল, 80+ রান, সো অনেক ভালো ছিল। এবং ওই ম্যাচটা কিন্তু বরিশাল খুব দুর্দান্তভাবে জিতেছিল।
তো কালকের যে ম্যাচটা বরিশাল জিতেছে, যদিও 7 উইকেটে বরিশাল জিতেছে, বাট আমি মনে করি তামিম ইকবালের ওপেনিং একটু প্রবলেম হচ্ছে ফরচুন বরিশালের। তো এবং লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি যেহেতু শান্ত আছে সেই টিমে, এখানে অধিনায়ক নিয়ে কোনো প্রশ্ন আসবে না, এখানে কিপিং নিয়ে কোনো প্রশ্ন আসবে না, বোলিং সাইড নিয়ে করে, কারণ এক শান্ত বল করতে পারে, ব্যাট করতে পারে, কিপিং করতে পারে, ফিল্ডিং করতে পারে। জীবনে না দেখেছিলাম সেটা কাল উইকেট কিপার যেটা, সে কাজটাও কিন্তু সে করে দিয়েছে। বোলিং সাইডে যদি আসি আমি, সেটা শাহিন আফ্রিদি খুবই ভালো, এবং বলা যায় যদিও কালকে একটু রান খেয়েছে, বাট এরকম বলার যারা স্ট্রাইক বলার হয়, যারা আপনার টিমের স্ট্রাইক বলার হয়, মেন বলার হয়, তারা কিন্তু পরের যে বলার, অর্থাৎ প্রথম ওভারে যদি তাসকিনের কথাই উদাহরণ দেয়, তাসকিন যদি প্রথম ওভারে 15 খায়, পরের ওভারটাতে কিন্তু সেই ব্যাটারটা পরের যে বল করতে আসবে তাকে কিন্তু হিট করবে না। কিসের জন্য? তাসকিনকে হিট করেছে, তার একটা মনস্তান্ত্রিক বলেন আপনি বা বলের বিট করা বলেন আপনি, এই যে হেল্পটা, পেসাররা কিন্তু এই জিনিসটা হেল্প করে, যেটা শাহিন আফ্রিদি বরিশালকে দুর্দান্তভাবে বুক করে যাচ্ছে। স্পেশালি কালকে যেটা বলবো যে মেন, আমি কাল থিম যেটা বলবো সেটা হচ্ছে জাহানাত খানের যে বিষয়টা বলি, অনূর্ধ্ব-19 পাকিস্তানের এই বলারটা সেম মনে হয় পেসটা মোহাম্মদ আমিরের কপি একদম। কালকে তিনটা উইকেট নিয়েছে, শেষে যে ছেলেটা যে 4 মারলো, 4 মারে যে ম্যাচটা উইন করলো, ছেলেটার কথা বলছি, পাকিস্তানের অনূর্ধ্ব-19 খেলেছে এবং ইয়াং ট্যালেন্ট যাকে বলে, তার সাথে কিন্তু শাহিন আফ্রিদির সঙ্গ যথেষ্ট ভালো। স্পিনারের দিক থেকে রিশাদ হোসেন যথেষ্ট ভালো করেছে, তিনটা উইকেট নিয়েছে কালকে। সো একাদশে রিশাদ হোসেন এবং সেম একাদশ থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তবে বরিশালের চেঞ্জিং বলতে আমার কাছে মনে হয় শুধুমাত্র হয়তো বা কোনো ক্রমে যে রিশাদ হোসেনকে বসানোর সম্ভাবনা আছে, যদিও রিশাদ হোসেন 3টা উইকেট কিন্তু গেল ম্যাচে পাইছে। কারণ হচ্ছে রিশাদ হোসেন হয়তো বা আপনি জানেন প্রেস ব্রিফিংয়ে যে কথাটা বলেছে, যে হয়তোবা অনেক সময় টিম কম্বিনেশনের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে, তাই বলে এই না যে সে খারাপ করছে বা খারাপ করার কারণে দলে সুযোগ পাচ্ছে না, এরকম না। প্রত্যেকটা টিমের একটা টিম কম্বিনেশন থাকে, বা আপনি প্রত্যেকটা টিমের একটা হয়তোবা জিনিসটা কি যে একটা প্ল্যান থাকে, যে এই পিচে কে বল করবে বা কয়টা স্পিনার নিয়ে খেলবো, কয়টা পেসার নিয়ে খেলবো, এরকমটা টিম কমিউনিকেশনের কারণে কিন্তু বাদ পড়ছে। স্পেশালি আমি যদি বলি তহিদ হৃদয়ের ব্যাটে কিন্তু রান, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তহিদ হৃদয় অনেক দিন যাবত রান পাচ্ছিল না বরিশালে, সো কালকে কিন্তু 2 রানের জন্য যদিও 50টা হয় নাই। স্পেশালি ভয়ঙ্কর ব্যাটসম্যান কায়েল মার্স কিন্তু ফর্মে আসছে। কায়েল মার্স প্রথম 2টা ম্যাচ কিন্তু ভালো খেলতে পারেনি, কালকে কিন্তু দুর্দান্ত মনুরা কিন্তু এমন ফিটাইছে কাল প্রচুর পরিমাণে, এবং বলা যায় যে কায়েল মার্স কিন্তু সেই যে ভয়ঙ্কর রূপটা সেটা কিন্তু কালকে দেখে দিয়েছে সিলেটের সাথে। এবং কালকে একটার সময় মনে হচ্ছিল সিলেটের রান 200 হয়ে যাবে, সেই রানটা কিন্তু মাত্র 126-এ আটকায় গেছে। খেলার ধরনটা আসলে কেমন, কিভাবে, এটা আসলে বোঝা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তো সব মিলে যেটা বলবো যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এটা তো কমন। বরিশালের যদি আমি একাদশ টোটালি বলি, তামিম ইকবাল, শান্ত, মায়ার্স এবং মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন এবং জাহানাত খান এবং হচ্ছে শাহিন আফ্রিদি, এগুলো কোনো চেঞ্জ হবে না মোটামুটি, আশা করি যা আছে। তো তাই দেবো, বেস্ট অফ লাক ও কালকে বরিশালের জন্য। ঢাকার বিষয়ে কথা বলবো অন্য একটা ভিডিওতে, যদিও ভিডিওটা একটু লং হয়ে যাবে, যেটাতে না। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সালাম আলাইকুম।